কলকাতা, আমাদের প্রাণের শহর কলকাতা। যদিও ঐতিহাসিকদের মতে কলকাতা এলাকায় জনবসতির ইতিহাস 2000 বছরের পুরনো, বর্তমানে যে রূপে আমরা কলকাতাকে চিনি তার উৎপত্তি জব চর্ণকের হাত ধরে। 1690 সালে সুতানুটি, গোবিন্দপুর ও কলিকাতা নামে 3টি গ্রাম নিয়ে এই কলকাতা তার পথ চলা শুরু করে। ক্রমশ সে ব্রিটিশ ভারতের রাজধানী ছাড়াও হয়ে ওঠে ব্রিটিশ সাম্রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর, লন্ডন অব দি ওরিয়েন্ট। ধীরে ধীরে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভাগ্য অন্বেষণে বহু মানুষ ভিড় করতে থাকেন কলকাতায়, এবং তারা সঙ্গে নিয়ে আসেন তাদের নিজস্ব সংস্কৃতি, যার একটা অন্যতম উপাদান ছিল আর্কিটেকচার। কলকাতায় সরকারি ও বেসরকারি মালিকানায় গড়ে উঠতে থাকে একের পর এক গ্র্যান্ড আর্কিটেকচারাল নিদর্শন। সেগুলির অনেকগুলি কালের গভীরে হারিয়ে গেছে, অনেকগুলি বিলুপ্তির দিন গুনছে, আবার অনেকগুলি আজও দাঁড়িয়ে আছে সমমহিমায়। এই অট্টালিকাগুলি এতটাই গ্র্যান্ড ছিল যে কলকাতার নাম হয় দ্য সিটি অফ প্যালেসেস। সাম্প্রতিক কলকাতার প্রখ্যাত হেরিটেজ অ্যাক্টিভিস্ট এবং আরবান কনজারভেশনিস্ট মুদার পাথারিয়া এক অনন্য উদ্যোগ নিয়েছেন প্যারিসের ন্যায় রাতের কলকাতাকে সাজিয়ে তোলবার উদ্দেশ্যে। কলকাতার প্রায় 125টি হেরিটেজ বিল্ডিংকে রাতের আলোয় আলোকিত করে তুলেছেন তিনি। আমাদের এই ভিডিওর উদ্দেশ্য আলোয় সজ্জিত সেই সুন্দরী কলকাতাকে চাক্ষুষ দেখা ও আপনাদের দেখানো। 125টি বিল্ডিং কভার করতে পারবো না, আর যেগুলি পারবো সেগুলো একটি এপিসোডে দেখাতে পারবো না। সুতরাং একাধিক এপিসোডে বিভক্ত করব আমাদের এই ভ্রমণকে। সঙ্গে চেষ্টা করব প্রত্যেকটি ভবনের একটি সংক্ষিপ্ত পরিচয় দিতে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে পারেন। আর হ্যাঁ, যদি আপনাদের কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সঙ্গে থাকুন। আমরা আজকের আলোকিত কলকাতা ভ্রমণ শুরু করলাম সেন্ট পলস ক্যাথেড্রাল থেকে। মধ্য কলকাতার এক অন্যতম ল্যান্ডমার্ক সেন্ট পলস ক্যাথেড্রাল ভিক্টোরিয়া মেমোরিয়ালের পূর্ব দিকে এবং বিড়লা প্ল্যানেটোরিয়ামের পাশে ক্যাথেড্রাল রোডের ওপর অবস্থিত। এটি এশিয়ার প্রথম অ্যাংলিকান চার্চ এবং বর্তমানে চার্চ অফ নর্থ ইন্ডিয়ার অন্তর্গত কলকাতা ডায়োসিসের প্রধান চার্চ। কলকাতার পঞ্চম বিশপ উইলসন ড্যানিয়েলের উদ্যোগে এবং প্রায় 4.5 লক্ষ টাকায় নির্মিত এই চার্চের নির্মাণ কার্য শুরু হয় 1839 সালে এবং এর দ্বার উদ্ঘাটন হয় 8ই অক্টোবর 1847 সালে। ইন্দো গথিক শৈলীতে নির্মিত এই চার্চের প্রধান বৈশিষ্ট্য হল স্যার এডওয়ার্ড ব্রুনে জোন্সের নকশায় নির্মিত স্টেইনটেড গ্লাসের অলঙ্কৃত জানলা, ফ্রেস্কো, বেশ কিছু অসাধারণ মার্বেল মূর্তি, পুরাতন কাঠের প্রিডিউ ও অসাধারণ নকশার কাঠের রেলিং। সন্ধ্যার অন্ধকার নেমে আসতেই এর বহিরাঙ্গের আলোগুলো জ্বলে উঠে সৃষ্টি হলো এক মায়াবী পরিবেশ। বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি জওহরলাল নেহরু রোড ও মিডলটন স্ট্রিটের সংযোগস্থলে অবস্থিত কানক বিল্ডিংয়ে, যে নামটি অবশ্যই ভবনটির নির্মাণশৈলী ও বয়সের সঙ্গে বড় বেমানান। 15ই সেপ্টেম্বর 1871 সালে ব্রিটিশ সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যদের কাছে ন্যায্য মূল্যে পণ্য সামগ্রী সরবরাহ করবার উদ্দেশ্যে লন্ডনে গঠিত হয় দি আর্মি অ্যান্ড নেভি স্টোর্স। 1901 সালে প্রায় 3 লক্ষ টাকা ব্যয় বেঙ্গল ক্লাবের থেকে এই জমি ক্রয় করে দি আর্মি অ্যান্ড নেভি স্টোর্স কলকাতায় এই ভবনটি নির্মাণ করেন ও তাদের একটি সুবৃহৎ আউটলেট খোলেন। ভবনটির নকশার জন্য লাল ও সাদা রঙের এডওয়ার্ডীয় স্থাপত্য শৈলী বেছে নেওয়া হয়েছিল। করন্থীয় শীর্ষযুক্ত সুউচ্চ স্তম্ভগুলো
ভবনের কেন্দ্রীয় পেডিমেন্ট বা ত্রিকোণাকার ছাদটিকে ধারণ করে আছে, যার সম্মুখভাগটি চৌরঙ্গীর দিকে মুখ করা। ভবনটির সম্মুখভাগের প্রধান বৈশিষ্ট্য হল এক সারি অর্ধচন্দ্রাকৃতির খিলান, আর এই খিলানগুলির মধ্যবর্তী ফাঁকা জায়গাগুলোতে স্টাকো বা প্লাস্টারের কারুকার্য খচিত রয়েছে। মনে করা হয় 1924 সালে মাউন্ট এভারেস্ট জয়ের উদ্দেশ্যে যে অভিযানটি পরিচালিত হয়েছিল এবং যা শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়, সে অভিযানে জর্জ ম্যালোরি ও অ্যান্ড্রু আরভিন নিখোঁজ হয়ে যান। সেই অভিযানের রসদও সম্ভবত এই প্রতিষ্ঠানটি থেকেই ক্রয় করা হয়েছিল। 1947 সালে ভারত স্বাধীনতা লাভের পরপরই দি আর্মি অ্যান্ড নেভি স্টোর্স তাদের কার্যক্রম গুটিয়ে নেয়। চৌরঙ্গীর ভবনটি পোদ্দার পরিবার অধিগ্রহণ করে নেয় এবং ভবনটি পরবর্তীকালে কনক বিল্ডিং নামে পরিচিত হয়ে ওঠে। কনক বিল্ডিং থেকে জওয়াহরলাল নেহরু রোড ধরে খানিকটা উত্তরমুখে অগ্রসর হলে আপনারা দেখবেন এই ভবনটি, যার নাম হচ্ছে YMCA ভবন। 1857 সালের 27শে ফেব্রুয়ারি কলকাতার ইয়াং মেন্স খ্রিস্টান অ্যাসোসিয়েশনের এই শাখাটি সমগ্র এশিয়ার প্রথম YMCA শাখা হিসাবে প্রতিষ্ঠিত হয়। যদিও 25 এ জওয়াহরলাল নেহরু রোড তৎকালীন চৌরঙ্গী রোডের ওপর অবস্থিত এই ভবনটি স্থাপিত হয় 1901 খ্রিস্টাব্দে এবং এর উদ্বোধন করেন রেভারেন্ড A.H. বাউম্যান। এই ভবনটি কলোনিয়াল যুগে কলকাতা শহরে বসবাসরত বিদেশি খ্রিস্টান নাগরিক, ধর্মপ্রচারক এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ আবাসন ও খেলাধুলার সুযোগ সুবিধা প্রদান করত। 1940-এর দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এই ভবনটি শহরে মোতায়েনকৃত মার্কিন সেনাদের জন্য একটি অতি জনপ্রিয় বিনোদন ও প্রমোদ কেন্দ্র হিসাবে ব্যবহৃত হতো। বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে রয়েছি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সামনে। 4 মার্চ 1851 সালে স্যার টমাস ওল্ডহাম দ্বারা স্থাপিত জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম সদর দপ্তর ছিল 1 নম্বর হেস্টিং স্ট্রিট, অধুনা 1 নম্বর কিরণ শঙ্কর রয় রোডে, যেখানে এখন রয়েছে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং। প্রসঙ্গত বলে রাখি, 1 নম্বর হেস্টিংস স্ট্রিটে বসেই রাধানাথ সিকদার 1852 সালে হিসাব করেছিলেন মাউন্ট এভারেস্টের উচ্চতা। 1897 সালে GSI এর সদর দফতর স্থানান্তরিত হয় 27 নম্বর জওয়াহরলাল নেহরু রোডের ওপর অবস্থিত এই আইকনিক বাড়িটিতে। মাল্টিস ক্রসের আকারে নির্মিত এই বাড়িটি পূর্বে বণিক রাজপুত্র নামে খ্যাত 19বিংশ শতকে কলকাতার ধনীতম ইংরেজ বণিক জন পলমারের অধীনে ছিল। 1951 সালে GSI এর প্রথম ভারতীয় ডিরেক্টর হিসেবে নিযুক্ত হন ডক্টর MS কৃষ্ণন। ওনার দফতরও ছিল এই ভবনটিতে। বর্তমানে এই ভবনটিতে রয়েছে GSI এর কেন্দ্রীয় পাঠাগার ও জেমস্টোন প্রমাণীকরণ দফতর ইত্যাদি। GSI বিল্ডিং থেকে সামান্য দক্ষিণে অগ্রসর হয়ে আমরা এবার পৌঁছে গেলাম চৌরঙ্গী রোড, অধুনা জওয়াহরলাল নেহরু রোড ও পার্ক স্ট্রিটের সংযোগস্থলে অবস্থিত অত্যন্ত সুদৃশ্য চৌরঙ্গী ম্যানশনে। 1907 সালে ডেভিড জোসেফ এজরা নামে তৎকালীন কলকাতার এক বিখ্যাত রিয়েল এস্টেট টাইকুনের অর্থে ম্যাকিন্টোশ বার্ন অ্যান্ড কোম্পানি দ্বারা এডওয়ার্ডীয় শৈলীতে নির্মিত এই অট্টালিকাটি মূলত বিত্তবান ব্যক্তিদের জন্য একটি আভিজাত আবাসিক অ্যাপার্টমেন্ট ভবন হিসাবে নকশা করা হয়েছিল। এতে আছে সুদৃশ্য কাঠের সিঁড়ি, খোলামেলা করিডোর এবং চওড়া উন্মুক্ত বারান্দা। বর্তমানে এটিতে রয়েছে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান। YMCA ভবনকে পেছনে রেখে জওয়াহরলাল নেহরু রোড ধরে আরও খানিকটা উত্তরে অগ্রসর হয়ে এখন আমরা এসে পৌঁছেছি 1 নম্বর চৌরঙ্গী স্কোয়ারে। বর্তমানে যে ভবনটির সামনে দাঁড়িয়ে আছি এটি আপনাদের সকলের পরিচিত CESC হাউস, কিন্তু এর ঐতিহাসিক নাম ভিক্টোরিয়া হাউস। CESCর উৎপত্তি হয়
1897 সালে লন্ডনে কিলবার্ন অ্যান্ড কোম্পানি নামে একটি ব্রিটিশ কোম্পানির হাত ধরে। এর আদি নাম ছিল দ্য ইন্ডিয়ান ইলেকট্রিক কোম্পানি লিমিটেড। 1899 সালে এরা বর্তমানের চাঁদনি চক এলাকায় ইমামবাগ রোডে কলকাতার প্রথম থার্মাল পাওয়ার প্ল্যান্ট স্থাপন করেন এবং কোম্পানির নাম পরিবর্তন করে রাখা হয় ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন। মেসার্স স্যাডলো, বেলার্ডি অ্যান্ড থমসন নামে স্থাপত্য সংস্থা কর্তৃক পরিকল্পিত ও নির্মিত এই ভবনটির নির্মাণ কাজ 1931 সালে সম্পন্ন হয়। এই নির্মাণ ব্যয় ছিল আনুমানিক 20 লক্ষ টাকা। 1933 সালে সিইএসসি তাদের কর্পোরেট সদর দফতর এই বিশিষ্ট ও ঐতিহাসিক স্থানে সরিয়ে আনে। আর্ট ডেকো স্থাপত্য শৈলীর এক ধ্রুপদী নিদর্শন হিসাবে ভিক্টোরিয়া হাউস বিশেষভাবে সমাদৃত। ভবনটির শীর্ষভাগে একটি সুদৃশ্য গোলাকার গম্বুজ রয়েছে, যার চূড়ায় স্থাপিত একটি ক্ষুদ্র গোলক রাতে আলোক উজ্জ্বল হয়ে ওঠে। সিইএসসি হাউসের ঠিক বিপরীতে রয়েছে ধর্মতলা অঞ্চলের আরেকটি বিখ্যাত ল্যান্ডমার্ক টিপু সুলতান মসজিদ। টিপু সুলতানের একাদশ এবং কনিষ্ঠ পুত্র প্রিন্স গোলাম মোহাম্মদ কর্তৃক 1842 সালে নির্মিত এই মসজিদটি কলকাতার একটি অন্যতম প্রধান স্থাপত্য ও সাংস্কৃতিক নিদর্শন। মাইসোর থেকে টিপু পরিবারের বলপূর্বক নির্বাসনের পর পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। 1799 সালে চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধের সময় টিপু সুলতানের মৃত্যুর পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার রাজধানী শ্রীরঙ্গপত্তনম দখল করে নেয়। এর 6 বছর পর 1806 সালে তার পুরো পরিবারকে নির্বাসিত করে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়। প্রিন্স গোলাম মোহাম্মদ, যিনি কলকাতায় পৌঁছানোর সময় ছিলেন নিতান্তই এক শিশু, বড় হয়ে একজন বিত্তবান ও বিশিষ্ট নাগরিক হিসাবে আত্মপ্রকাশ করেন। ব্রিটিশদের প্রদত্ত ভাতা থেকে সঞ্চিত নিজস্ব অর্থ ব্যবহার করে তিনি ধর্মতলা এবং চৌরঙ্গীর ব্যস্ত সংযোগস্থলে একখণ্ড জমি ক্রয় করেন ও এই মসজিদ নির্মাণ করেন। এই মসজিদটির গঠনশৈলীতে ইন্দো ইসলামিক এবং ইউরোপীয় স্থাপত্য শৈলীর এক অপূর্ব মিশ্রণ পরিলক্ষিত হয়। এতে রয়েছে 16টি গম্বুজ এবং 4টি সুউচ্চ মিনার। মসজিদটিতে একই সময়ে 1000 জন উপাসক নামাজ আদায় করতে পারেন। বন্ধুরা, সিইএসসি হাউস এবং টিপু সুলতান মসজিদের অদূরে অবস্থিত দ্য স্টেটসম্যান হাউস নামে এই ভবনটি আপনারা সকলেই চেনেন। 4 চৌরঙ্গি স্কোয়ারে অবস্থিত স্টেটসম্যান হাউস হল কলকাতার কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকার একটি বিশিষ্ট ঐতিহ্যবাহী নিদর্শন। 1929 সালে নির্মিত এই ভবনটি ভারতের অন্যতম প্রাচীন ইংরেজি দৈনিক পত্রিকা দ্য স্টেটসম্যানের সদর দপ্তর। মূল ভবনটির নকশা করেছিলেন ব্রিটিশ আমলের প্রখ্যাত স্থাপত্য সংস্থা মেসার্স বেলার্ডি, থমসন অ্যান্ড ম্যাথিউস এবং এটি নির্মাণ করেছিলেন মার্টিন বার্ন অ্যান্ড কোম্পানি। দ্য স্টেটসম্যান পত্রিকাটি নিজেই 1875 সালের রবার্ট নাইট কর্তৃক ইন্ডিয়ান স্টেটসম্যান এবং দ্য ফ্রেন্ড অফ ইন্ডিয়া এই দুটি পত্রিকার একীভূতকরণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রায় 1 শতাব্দী ধরে এই ভবনটি পত্রিকাটির প্রাণকেন্দ্র হিসাবে কাজ করে আসছে। স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে 1960 ও 70 দশকের উত্তাল ভারতীয় আর্থসামাজিক ও রাজনৈতিক আন্দোলন, নানা গুরুত্বপূর্ণ রাজনৈতিক পালাবদলের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই ভবনটি। ভারতে ব্রিটিশ শাসনের প্রাণকেন্দ্র হিসাবে কলকাতার উদয় হলে দেশ বিদেশ থেকে নানা জাতি ধর্মের লোক কলকাতায় ভিড় করতে থাকেন এবং অবশ্যই তাদের মধ্যে অন্যতম ছিলেন চীনারা। বাংলায় চীনাদের আগমন টং আচিউ নামক এক চীনা বণিকের হাত ধরে, যিনি বর্তমান বজবজের অদূরে প্রথম চীনা বসতি স্থাপন করেছিলেন। আচুর মৃত্যুর পর চীনারা সেন্ট্রাল কলকাতা টিরেটা বাজার বা কলকাতার ওল্ড চায়নাটাউন এলাকায় বসবাস শুরু করেন। ইংরেজদের প্রভাবে এদের মধ্যে অনেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন ও বেশ কয়েকটি চীনা চার্চ গঠিত হয়। এই চার্চগুলির মধ্যে অন্যতম 1860-এর দশকে স্থাপিত চুং ইয়ে থং চার্চ। 1935 সালে চার্চটি তার বর্তমান ঠিকানা হিন্দুস্তান বিল্ডিংয়ের ঠিক পেছনে মেরিডিথ স্ট্রিটে পুনর্স্থাপিত হয়।
সাদা রঙের মূল ভবনের ওপর লাল সবুজ জানলা ও প্রবেশদ্বারের ওপর নিপুণভাবে খোদাই করা চীনা ক্যালিগ্রাফি, এই সব এই চার্চটিকে এক অনন্য সৌন্দর্য প্রদান করেছে। এই চীনা মন্দিরটির পরিচালনার দায়িত্বে রয়েছে চুং ইয়ে থং ক্লাব, যেটিও বেশ প্রাচীন। 1860-এর দশকে সিয়ে কুই চং নামে এক চাইনিজ ভদ্রলোক কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল এই চুং ইয়ে থং ক্লাব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকে আমরা মূলত সেন্ট পলস ক্যাথেড্রাল থেকে শুরু করে জওহরলাল নেহরু রোড ধরে উত্তরমুখী অগ্রসর হয়ে চৌরঙ্গি স্কোয়ার অবধি যে বাড়িগুলো পড়েছে সেইগুলো কভার করেছি। এর পরের পর্যায়ে আমরা চলে যাব ডালহাউসি স্কোয়ার অঞ্চলে এবং সেইখানের ভবনগুলি আপনাদের সামনে তুলে ধরব। সঙ্গে থাকবেন, সমর্থন করবেন। ধন্যবাদ।